নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক শিবসুন্দর শর্মার লেখা টোপ। কালী পুজোর পর পাটনা থেকে রজনীনাথ কলকাতায় আসছিলেন। রজনীনাথ আম্বালায় থাকেন। পাটনায় বড় মেয়ের শ্বশুরবাড়ি। পথে মেয়ে জামাইকে একবার দেখে আসবেন, তাই পাটনায় নেমেছিলেন। পাঞ্জাব মেলে কি প্রচণ্ড ভিড়। বার্থ রিজার্ভ পাওয়া যায়নি, তা বলে যাওয়া বন্ধ হতে পারে না। ঠাসাঠাসি করে কোনো মতে রাত্রিটা কাটানো। গায়ে চায়না সিল্কের কোট, কাঁচি ধুতি পরা, পায়ে পেটেন্ট লেদারের আলবার্ট শু, সুশ্রী চেহারা, হাবে ভাবে সম্ভ্রমের পরিচয় জলজল করছে। কথাবার্তায় তেমনি অমায়িকতা। সহযাত্রীরা সমাদরে তাঁকে কামরায় স্থান দিলেন। যারা অভ্যর্থনা করে স্থান দিলেন তাঁরাও প্রচণ্ড শৌখিন। পোশাকে, পরিচ্ছদে, কথায়, বার্তায় ঐশ্বর্যের স্বর্ণকিরণ ঝলসে উঠছে। তাদের মধ্যে এমনি কথাবার্তা চলছিল। আপনার সেই রেশের ঘোড়াটা কি বেচে ফেললেন মনোরঞ্জন বাবু? আর নাম দেখি না। বুঝলে হে লালগোপাল, সেবার অমন যে তেজি ঘোড়া ইয়াং প্রিন্স, তাকে কলকাতা আর বোম্বাই দু জায়গাতেই হারিয়ে দিলে। লালগোপাল বললে, বটে, তা সে ঘোড়া? মনোরঞ্জন বললেন, বেচেছি। কি দর পেলুম জানো? বিশ্বাস করবে, নগদ 3.5 লাখ টাকা। 3.5 লাখ? বলেন কি? মনোরঞ্জন একটু বক্র হাসি হেসে একবার চারধারে চাইলেন, তারপর বললেন, ওর একটি পয়সা কম নয়। লর্ড জুলিসবেরি কলকাতায় এসেছিলেন, ঘোড়া দেখে তিনি একেবারে পাগল। আমায় মহা পিড়াপিড়ি, শেষ লাট সাহেবের প্রাইভেট সেক্রেটারির সুপারিশ অবধি। তা দিলুম ঘোড়া ছেড়ে। টাকার জন্যই তো রেসে ঘোড়া দেওয়া। তা সেই টাকাই যখন পাওয়া গেল, আমি তো ঘোড়া কিনেছিলুম সেই পাগলা জকির কাছ থেকে মোটে 10,000-এ। তার মেম মরে যেতে সে বিলেত চলে গেল না। কথাটা শেষ করে মনোরঞ্জন ডাকলেন, ও পল্টু, এই কাগজে কি এমন মহা খবর বেরুলো যে তন্ময় হয়ে গেলে? 2-4টে কথা কও। বলেই তিনি পল্টু নামা সহযাত্রীর হাত থেকে খবরের কাগজখানা টেনে নিলেন। পল্টু ঘোর আপত্তি জানিয়ে বলে উঠল, আহা দাও ভাই, আমি ওই প্রাইড প্রসপার লিমিটেডের পাটের দর দেখছিলুম। ডিভিডেন্ড কমাচ্ছে, অথচ আমার বিস্তর টাকা ওদের শেয়ারে আটকে আছে। মনোরঞ্জন একটা সিগার ধরিয়ে তাচ্ছিল্যের ভাবে বললেন, তুমি পাগল, তাই অমন কাঙ্কিনারা কামারহাটির শেয়ারগুলো বেচে কোথাকার কি প্রাইড প্রসপারের শেয়ার নিলে? পল্টু বললে, আরে কোটালির মহারাজ দুহাত ধরে অনুরোধ করলেন। তিনি ওই মেম বিয়ে করে এসেছেন না বিলেত থেকে, সেই মেম হলো আবার ল্যাঙ্কাশায়ারের এক মস্ত মিলের ডিরেক্টরের বোন। তা সেই মেমের ভাই নিজে মহারাজকে মুরব্বি পাকড়েছিল। পল্টুর কথায় বাধা দিয়ে মনোরঞ্জন বললেন, ওইটাই তো তোমরা বড় ভুল করো। পয়সা কড়ির ব্যাপারে পরের গরজ দেখতে যাওয়া মস্ত মূর্খতা। আমি কি টাকাটা নিয়েই না ছিনিমিনি খেলি, কখনো ঠকতে দেখেছ? লালগোপাল বললে, কই না। সনাতন বিশ্বাস মস্ত রূপার ডিবে খুলে সামনে ধরে বললে, এই পান। সকলে একটা করে পান তুলে নিলেন, জর্দা, সুরতি সেই সঙ্গে। তারপর কথাবার্তা শুরু হলো হালিশপুরের নবাবের নতুন জার্মান হাউন্ড নিয়ে। কুকুরের জন্য এক জার্মান খানসামা রাখা হয়েছে, তার মাইনে মাসে 500 টাকা। তাছাড়া কুকুর 6 মাস সিমলের পাহাড়ে থাকবে, ওই কুকুরের সঙ্গে সেন সাহেবও। লালগোপাল বললে, কুকুরের দাম পড়েছে 12,000 টাকা না? পল্টু বললে, না না, 11,000। মনোরঞ্জন বললেন, এইসব ফতো চালেই তো এখানকার রাজা মহারাজা নবাব বাদশাগুলো গেল। ওই যে বগাবাজের রাজা, এরোপ্লেন কিনলেন একখানা, আমার কাছেই তো তার ধার রয়েছে 3 লাখ। ওই জুয়োমারি আর নসিবগঞ্জ পরগনা বাঁধা রেখে। তাছাড়া দারভাঙ্গার কাছে আছে 57,000।
বুড়ো মুডলকারের কাছে 1,00,000, আর দিল্লির রামপানি ব্রাদার্সের কাছে 36,000। এই এমনি খুচরো দেনা যে কত তার আর সংখ্যা নেই। নবাবি কি কমছে কিছু? কোথা থেকে যে শোধ দেবে জানি না। রানী সেদিন কালীঘাটে গিয়ে 10,000 টাকা দান করে এলেন নকুলেশ্বর তলায় ধর্মশালা তৈরি করার জন্য। ওসব জানা আছে ভাই, ওপরে তাজা মাজা যত দেখো, ভেতরে একদম ফোঁপড়া। রজনীনাথ চুপ করে বসে এই সরস আলোচনা শুনছিলেন। তার রোমাঞ্চ হচ্ছিল। টাকার কুমির লোকটা আর ভারতবর্ষের কারোর হাঁড়ির খবর অবিদিত নয় দেখছি। কে এই মনোরঞ্জনবাবু? বড় গড়গড়ায় অম্বুরি তামাক চলেছে, গড়গড়ার সঙ্গে আঁটা প্রচুর আভরণ, যেন গোটা তাজমহলকে রংচং করে সামনে বসিয়ে তার চুড়োয় কলকে চড়িয়ে দিয়েছে। ট্রেন হুসহুস শব্দে চলেছে হাওয়ার বেগে, বিরাট উল্লাসে উৎসাহে আবছায়ার মতো ছোট ছোট স্টেশনগুলোকে টকাটক পার হয়ে, এবং রজনীনাথ স্তম্ভিত চিত্তে রুদ্ধ নিঃশ্বাসে এই ধনী সমাজের গল্প শুনতে শুনতে চলেছেন। মোগল সারাই, একটা হৈ হৈ কলরব, প্ল্যাটফর্মে যাত্রীর ছুটোছুটি, ওপাশের লোহার রেলিংয়ের ওধারে দাঁড়িয়ে অসংখ্য থার্ড ক্লাসের যাত্রী, পয়সা দিয়ে টিকিট কিনে যেন চোর হয়ে আছে। বেচারার দল। পাছে তারা ছিটকে প্ল্যাটফর্মে এসে মেলের কামরার দ্বারে হানা দেয়, তাই লৌহদ্বার বন্ধ, আর তার সামনে সতর্ক পাহারা মোতায়েন। হাফ প্যান্ট পরা কোট গায়ে, মাথায় সোলার টুপি এক কৃষ্ণমূর্তি প্রৌঢ় বাঙালি সাহেব রজনীনাথের কামরায় ঢুকলেন। ঢুকেই উচ্ছ্বসিত স্বরে বললেন, আহ মি মনোরঞ্জনবাবু, ট্রেনেই দেখা, বাহ ভারী সুলক্ষণ তো। একগাল হেসে মনোরঞ্জন বললেন, কেন, ব্যাপার কি পল? পল সাহেব বললেন, আরে আপনার ওখানেই যাচ্ছিল, আপনাকে পাবো কি পাবো না ভেবেও। কোথায় আছেন ঠিকানা তো ঝট করে পাওয়ার উপায় নেই, অথচ দরকার খুব। মনোরঞ্জন বললেন, তা গেলেও পেতে না। হঠাৎ বাড়ি থেকে এক টেলিগ্রাম পেলুম, অস্ট্রেলিয়া থেকে এক সাহেব এসেছেন হাঁসফল আর করমচার সন্ধানে। মস্ত কারবার ফাঁদছে তারা সেখানে, জ্যাম করবে, জেলি করবে। এইখান থেকে হাঁসফল আর করমচার চালান দিতে হবে, তারই বন্দোবস্তের জন্য এসেছে। তা বেচারির শরীর খারাপ, কলকাতা থেকে নড়তে পারবে না। কাকুতি জানিয়ে টেলিগ্রাম করেছিল, তাই আসতে হলো। ছিলুম বহু দূরে। জিওগ্রাফি পড়েছ? ডেরা গাজী খাঁ জানো? সেইখানে গেছিলুম। পল দুচোখ কপালে তুলে বললেন, ডেরা গাজী খাঁ? তা সেখানে হঠাৎ? আরে সেখানে নতুন রেল লাইন পাতা হচ্ছে, সিধে আফগানিস্তান অবধি। তা মজুর লোক স্ট্রাইক করেছে, তাই। মানে ওই ব্রিটিশ গভর্নমেন্ট আর আফগান গভর্নমেন্ট, দুই গভর্নমেন্ট মিলে লাইন পাচ্ছেন কি না। এই এদিকে লাট সাহেবের অনুরোধ, আর ওদিকে কাবুলের বড় উজির তির্দি বেগের করুণ মিনতি, কাজেই যেতে হলো। তা স্ট্রাইক চুকেছে? একটা ভ্রুভঙ্গি করে মনোরঞ্জন বললেন, হ্যাঁ নিশ্চয়। শর্মাকে কি কোনো কাজে নিষ্ফল হতে দেখেছ? তা বটে, তা আমার কাজটা কি? তোমার কাজ শুনি। জানেন তো এখন আমি ওই মায়ানুমার নবাব এস্টেটে শাহজাদাদের গার্জেন টিউটর। বড় শাহজাদা বিলাত গেছিলেন বেড়াতে, সেখানে এক বেএখতিয়ারি কাজ করে ফেলেছেন। এক বড় ঘরের মেমের ব্যাপার, ফৌজদারি মোকদ্দমা অবধি। 1,00,000 টাকা না হলে মিটবে না, আর এস্টেটে এবার আদায়পত্র কম, কাজেই 1,00,000 টাকা সংগ্রহ করতে হবে। নবাব সাহেব কাছাকাছি কারো কাছে হাত পাতবেন না, ইজ্জত যাবে। তাই কাল আমায় সন্ধ্যার পর ডেকে চুপি চুপি বললেন, বল তোমরা পর মেরা ইজ্জত। আমি মাথা চুলকে বললুম, ঠিক বলতে পারি না, তবে চেষ্টা দেখব যদি আমাদের কর্তা থাকেন। তা নবাব বললেন, কালই তুমি বেরিয়ে পড়ো, যদি পারো তো এই যে নতুন ইসলামিয়া কলেজ খুলছি, এর প্রিন্সিপাল হবে তুমি। মাইনে মাসে 3,500। তাছাড়া এই লোনের দালালির দরুনও ওই 25,000 টাকা পাবে। চলো, তার আর কি। তোমার যদি এমন উপকার হয় আচ্ছা, কিন্তু শুধু জুয়েলারিতে হবে না, এস্টেটটি বন্ধক দিতে হবে। তবে সুদ কমিয়ে দেব, তুমি 4%ই দিও। কতকগুলো টাকা বাক্সয় বন্ধ রেখে কি হবে? আর যদি কারো উপকার হয় হোক,
সেই সঙ্গে নিজের একদম না লোকসান হয়, বুঝলে কি না? পল একেবারে অনুগ্রহার্থীর লুটিয়ে পড়া ভঙ্গিতে বললেন, আগে আপনার এই দয়াতেই তো ওই চরণে গোলাম হয়ে আছি। রজনীনাথ অবাক, এমন মহাপুরুষিনী, পরার্থে এমন আগ্রহ, এই যে কলিকালে দুর্লভ বস্তু। মনোরঞ্জনের উপর শ্রদ্ধাও যে না হলো এমন নয়, তবে এত বড় ধনী, মনে করলে একটা সেলুন রিজার্ভ করে অনায়াসে যাত্রা সমাধা করতে পারেন। তা না করে সকলের সঙ্গে মিলে এই সেকেন্ড ক্লাসের কামরায় বহু অসুবিধের মধ্যে। মনোরঞ্জন তার এই সম্ভ্রমের ভাব লক্ষ্য করলেন, করে বললেন, আপনি ভালো করে বসতে পারছেন না না? ওহে পল্টু, ওকে ওই বেঞ্চটা ছেড়ে দাও। উনি একটু আরামে বসুন, উঁচু দরের লোক, চেহারা দেখে বুঝতে পারছো না? পল্টু তখনই সসম্ভ্রমে বেঞ্চ খালি করে দিলে মনোরঞ্জন বললেন, আপনি ওই বেঞ্চে বসুন, রাত্রে একটু নিদ্রারও প্রয়োজন আছে তো। রজনীনাথ অপ্রতিভ, না না বেশ আছি। মনোরঞ্জনের বারবার অনুরোধ, অগত্যা রজনীনাথকে সেই বেঞ্চ দখল করতে হলো। তিনি ধন্যবাদ জানালে মনোরঞ্জন বললেন, আহা, আরে নিজেদের মধ্যে আর ওগুলো কেন? আমরা বাঙালি, মিশুক জাত। বাঙালি হয়ে যদি না বাঙালির সুখ দুঃখ বুঝবো, তো বাঙালি বলে পরিচয় দিয়ে লাভটা কি? এই আমায় সকলে বলে, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট রিজার্ভ করে যান না কেন? আমি বলি, ইংরেজ কোম্পানিকে অনর্থক কতগুলো পয়সা দিয়ে ফলটা কি? তাছাড়া এই 5 জনের সঙ্গে মিলেমিশে গল্প করে যাব, তার আনন্দই। হ্যাঁ, তারপর পরিচয়, আপনার নাম, কোথায় থাকা হয়? রজনীনাথ পরিচয় দিলেন। বিষয়কর্ম? রজনীনাথ বললেন, 3 পুরুষ ওই আম্বালাতেই বাস, কাঠের কারবার আছে, তাছাড়া জমি জমা আর রেলওয়ে কন্ট্রাক্ট। ও, তাহলে পয়সা বেশ করেছেন। আগে না, অমনি চলে যাচ্ছে দিন কোনো মতে। তা কোথায় যাওয়া হচ্ছে আপাতত? কলকাতায়। কোথায় থাকা হবে? ওই হর্তকি বাগানে এক আত্মীয় থাকেন, তার ওখানে। হর্তকি বাগানে? আত্মীয়টি কে, নাম কি বলুন তো? ওই মৃত্যুঞ্জয় ঘোষাল। তিনি সামান্য চাকরি করেন এক মার্চেন্ট অফিসের বড়বাবু। ও, তা আসবেন দয়া করে আমার ওখানে যখন আলাপ পরিচয় হলো। এই অম্বলায় আমাকে বোধহয় একবার যেতে হবে। একটা জমি বাঁধা আছে, সেটা দেখে শুনে বন্দোবস্ত করার জন্যে। গান্ডার সিংকে জানেন? তারা 2 পুরুষ ধরে বাস করেছে ওই সুরাটে। ওই বাড়ি আছে অম্বালায়, শুনেছি মস্ত বাড়ি, দেখিনি কখনো। হরিতকি বাগানে মৃত্যুঞ্জয় ঘোষালের ছোট্ট দোতলা বাড়ি। বাইরের ঘরে বসে রজনীনাথ কাকে চিঠি লিখছিলেন। ঘরের শয্যায় কোনো বৈচিত্র্য নেই। একখানা তক্তপোষ, তার উপর শতরঞ্জি পাতা, দুপাশে 2টো তাকিয়া আর ওয়াড় ময়লা। একধারে একটা টেবিল, তার উপর দোয়াতদান, কলম, পেন্সিল, ছেলেদের খাতা, বই, ভাঙা একটা চায়ের পেয়ালা, কাঠিশূন্য দেশলাইয়ের বাক্স একটা, আর একরাশ পুরনো ফরওয়ার্ড কাগজ। বাড়ির সামনে একখানা মোটর এসে দাঁড়ালো, প্রাইভেট কার। গাড়ির দ্বার খুলে পরক্ষণেই রজনীনাথের সামনে এসে দাঁড়ালেন সেই পাঞ্জাব মেলের মনোরঞ্জনবাবু। রজনীনাথ চিঠি লেখা বন্ধ করে শশব্যস্তে উঠে দাঁড়ালেন, বললেন, হ্যাঁ আসুন। হেসে মনোরঞ্জন বললেন, এই এলুম, মানে এসেছিলুম ওই বিডেন স্ট্রিটে, এক বন্ধুর অসুখ, তাকে দেখতে। ফেরবার মুখে দেখলুম হর্তকি বাগান লেন। ভাবলুম পরিচয়টা একবার নয় ঝালিয়ে যাই। হ্যাঁ, আপনার অনুগ্রহ। তা মৃত্যুঞ্জয়বাবু কোথায়? তার সঙ্গেও আলাপ? হ্যাঁ, আপিসের বাবু, তার কি আর আলাপের অবসর আছে? খেতে বসেছেন, এখনই বেরুতে হবে। বটে, তা ভালোই হলো। আমাদের ওখানে সন্ধ্যার পর চলুন না, একটু গান বাজনা আছে। এলুম বহুদিন পরে কি না, এই সকলের স্বাদ। তা কি বলেন? বেশ, যাব। ঠিকানা মনে নেই নিশ্চয়ই? তা আমি গাড়ি পাঠিয়ে দেবোক্ষণ। ড্রাইভার তো বাড়ি থেকে গেল, কি বলেন? বেশ। তা কখন আপনার সুবিধা হবে? 8টা? হ্যাঁ, তাহলে ওই 8টাতেই গাড়ি পাঠাবেন।
তেমন কিছু জরুরি কাজ নেই তো? দেখুন, কোনো ক্ষতি হবে না? না না। আচ্ছা, তাহলে আর বসবো না। বলেই মনোরঞ্জন পকেট থেকে ঘড়ি বের করলেন। বেশ দামি ঘড়ি, রংচঙে পাথর বসানো। ঘড়ি খুলতেই নানা রঙের জ্যোতি চিকমিক করে ঠিকরে পড়ল। মনোরঞ্জন বললেন, মানে ওই বেলা ঠিক 10টায় বাবুসেরাইয়ের মন্ত্রীর সঙ্গে দেখা করার কথা আছে। বাবুসেরাই কোথায় জানেন? ওই নেপালের কাছে। সেখানকার কাঠের নাকি ভারী নাম। রজনীনাথ বললেন, হ্যাঁ, নেপালের কাঠ তো খুবই ভালো বলে শুনি, তবে কখনো কারবার করিনি। বটে? আচ্ছা, লাগে যদি তো আমি জোগাড় করে দেব। মৃদু হাস্য বিলিয়ে মনোরঞ্জন বিদায় নিলেন। রজনীনাথ খানিক স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর আবার চিঠি লিখতে বসলেন। বালিগঞ্জের এক নিরালা পল্লীতে মস্ত বাড়ি, সঙ্গে বাগান। মোটর থেকে রজনীনাথ নামামাত্র দুটি ভদ্রলোক তাকে অভ্যর্থনা করে এনে ড্রয়িং রুমে বসালেন। মস্ত ঘর, সোফা কৌচে সজ্জিত, মাঝখানে জাজিম পাতা। জাজিমের ওপর হারমোনিয়াম, বেহালা, বাঁয়া, তবলা, পাখোয়াজ প্রভৃতি বিবিধ বাদ্যযন্ত্র। জাজিমের ওপর 10-12 জন ভদ্রলোক বসে নিবিষ্ট চিত্তে গল্পগুজব করছেন। একধারে সাদা চাপকানের ওপর কালো মখমলের ফতুয়া আঁটা, মাথায় হিন্দুস্থানি টুপি একটা শিড়িঙ্গে রোগা লোক তানপুরার তারে আঙুলের ঘা দিয়ে পিড়িং পিড়িং আওয়াজ তুলছেন। ঘরে ইলেকট্রিক আলোর ঝাড় জ্বলছে। রজনীনাথ জাজিমে বসতে যাচ্ছিলেন। ট্রেনের কামরার সেই লালগোপাল বললেন, ওই সোফায় দয়া করে। পান এলো। রূপোর গোলাপ পাশে গোলাপ জলের ঝাড়া, তামাক, সিগার, প্রচণ্ড ধুম। কিন্তু মনোরঞ্জনবাবু কোথায়? রজনীনাথ সারা ঘরে দৃষ্টি বুলিয়ে মনোরঞ্জনকে দেখতে পেলেন না। পল্টু বললে, এই মনোরঞ্জনবাবু একটু ব্যস্ত আছেন, বাবুসেরাইয়ের মন্ত্রী এসেছেন, ভারী দরকারি কাজ। লালগোপাল বললে, ওই পাশের ঘরেই উনি আছেন, আমি বরং খবর দিই। রজনীনাথ বললেন, থাক থাক, ব্যস্ত হবার দরকার নেই। না না, তিনি বলেছেন আপনি এলেই যেন তাকে তা জানানো হয়। লালগোপাল বললে, এই ধন্যলাল এখনো আসেনি, মস্ত গাইয়ে। তার বাড়ি যোধপুর, এখানে এসেছে ওই মুলৌরির কুমার সাহেবের সঙ্গে। তা মনোরঞ্জনবাবুকে সেলাম না করে গেলে তার তৃপ্তি হবে না তো। পল্টু বললে, এককালে অনেক পয়সা খেয়েছে কিনা, মনোরঞ্জনবাবুর গান বাজনার কী শখই না ছিল তখন। তাছাড়া মুলৌরির কুমার সাহেবকে পেলে কার দৌলতে, বেঈমান নয়। লালগোপাল বললে, আরে রাজপুত জাত কখনো বেঈমান হয় না, দেখলুম তো ঢের এই মনোরঞ্জনবাবুর কাছ থেকে। তাহলে আমি খবর দিই। লালগোপাল ছুটল খবর দিতে। যে লোকটি তানপুরার তারে আঙুলের ঘা দিচ্ছিল তাকে নির্দেশ করে পল্টু বললে, এই ওর নাম শোনেননি? ফিরোজ খাঁ, লখনৌয়ের মস্ত ওস্তাদ। তবে এখন পড়ে গেছে বাংলায় থেকে ম্যালেরিয়ায় ভুগে। তবু একখানি আলাপে এখনো নগদ 50 টাকা গুনে নেয়। বাপ, বাদশাহী ব্যাপার। রজনীনাথের চক্ষু স্থির। এত বড় ধনির সভায় তার মতো পাড়া গেঁয়ে লোক? তা নয় তো কি, অম্বালার এক সামান্য কাঠের কারবারি সে। আর মনোরঞ্জনবাবু রাজা মহারাজ লাট বিলাটের মান্য বন্ধু একজন। লালগোপাল ফিরে এলো, এসে বললে, এই আপনি ওই ঘরে চলুন। রজনীনাথ সংকুচিতভাবে বললেন, হ্যাঁ, ও ঘরে কেন, আমি বেশ আছি, ওদের দরকারি কথাবার্তা হচ্ছে। লালগোপাল বললে, তা হোক, ওরই স্বভাব, যার উপর শ্রদ্ধা হয় কি মন পড়ে তাকে একেবারে মাথায় করে রাখেন। ভাগ্য ভাগ্য, এত বড় লোকের বন্ধুত্ব। ট্রেনের কামরায় আলাপ বইতো না, অমন আলাপ কত হয়। ওই জলের গায়ে আঁক কাটার মতোই সে। এমন আর কবে ঘটেছে? রজনীনাথ ভাবলেন, মহাপুরুষের বিশেষত্বই এখানে। তাকে উঠতে হলো। একধারের ওই ঘর, ঘরে চেয়ার টেবিল, কোণে একটা পিয়ানো আছে। মনোরঞ্জন বললেন, আসুন। বলেই তিনি পরিচয় করিয়ে দিলেন, মেরা দোস্ত বাবু রজনীনাথ ব্যানার্জি, বড়া ভারী টিম্বার মার্চেন্ট,
अम्बाला रहने वाला, और इन्हीं बाबूसराय एस्टेट का मंत्री স্যার গম্ভীরজং মহারাজজি। সেলাম তসলিম প্রভৃতি হলো। তারপর মনোরঞ্জনবাবু বললেন, একটু মাফ করুন, এই হিসেবটা আর অল্পই আছে। হিসাবপত্র কি চলতে লাগলো। হঠাৎ মনোরঞ্জনবাবু বললেন, আচ্ছা, এই বিড়দি কাঠ কি জানেন রজনীবাবু? আপনি তো কাঠের একজন জহুরি। হ্যাঁ, আগে না। মন্ত্রী মহারাজ বলছেন সে ভারী মজবুত কাঠ, এখানকার সেগুনের চেয়ে ভালো বই খারাপ হবে না। হ্যাঁ, আগে না, জানি না, ও নামও কখনো শুনিনি। আপনাকে তবে কথাটা বলি, যদি পরামর্শ দিতে পারেন। মানে এদের এস্টেটে মস্ত সায়েন্স কলেজ খোলা হচ্ছে। স্যার জেসি বোসকে পরে নিয়ে যাবার সংকল্পও আছে, তবে ফ্রান্স থেকে এক মস্ত বৈজ্ঞানিক এসেছেন। তা তিনি হিসাব দিয়েছেন 15 লাখ টাকা নিয়ে নামতে হবে। তাই মহারাজজি আমার কাছে এসেছেন। টাকা আমি দিতে পারি, রাজিও আছি। এরা 7% সুদও দেবেন। ভালো কথা, বেশ। তাই এরা বন্ধক দিতে চাইছেন কাজুয়া জঙ্গল। মন্ত্রী মহারাজ বলছেন সেই জঙ্গলে 2 লাখ ওই বিড়দি গাছ আছে। উনি বলছেন সেই গাছেরই এক একটার দাম 500 টাকা হবে। তাহলে হলো 2 লাখ ইন্টু 500। কত হয় হে নন্দলাল? নন্দলাল একটা কাগজ দেখিয়ে বললেন, হ্যাঁ, এই যে আমি মাল্টিপ্লাই করেছি, এই অর্থাৎ হলো গিয়ে এই 10 কোটি টাকা। মনোরঞ্জন বললেন, তাছাড়া শিশু, শাল, সেগুন এইসবও রাশি রাশি। এ তো সব বুঝলুম, কিন্তু ওই বিড়দি গাছ নাম শোনা নেই, তা দেখে আসা যায় না? মন্ত্রী মহারাজ বললেন, আলবাত, মেহরবানি হয় যদি। মহারাজ বাহাদুর বহুত সেলাম জানিয়ে বলে দিয়েছেন, তিনিও তাহলে ভারী আপ্যায়িত হবেন। হাস্যমুখে মনোরঞ্জন বললেন, তা কি বলেন রজনীবাবু, দেখুন, যাবেন? জঙ্গলটাও দেখা হয়, আর হিঁদুর ছেলে, সেই সঙ্গে তীর্থযাত্রাও। আপনার যদি মত থাকে দেখুন, মহারাজ বাহাদুরের অতিথি হয়ে। রজনীনাথ মৃদু হাস্য করলেন, মাত্র কিছু বললেন না। মনোরঞ্জন বললেন, আচ্ছা, হিসাব তো হলো, টাকাও মজুত। আপনাকে মোদ্দা 2-4 দিন দেরি করতে হবে মহারাজজি, তারপরেই। মন্ত্রী মহারাজ কাকুতি জানালেন, हाँ, देरी होए उसमें क्या, लेकिन काम तो होना चाहिए बाबू साहब। আচ্ছা আচ্ছা, আশ্বাস দিচ্ছি, কাম হয়ে যাবে। বলে মনোরঞ্জন মন্ত্রী মহারাজের পিঠ চাপড়ে তাকে অভয় দিলেন। তারপর বললেন, এখন থোড়া গান বাজানা হোক। গান বাজনা চুকলো রাত 11টায়। তারপর আহারাদি। সে এক রাজসূয় যজ্ঞের ব্যাপার। রকমারি ডিশ, পাত্রও তেমনি, সোনার উপর ছোট দোকান যেন। রাত্রে বিদায় সম্ভাষণাদি হলো, তাও সুমধুর। তারপর রজনীনাথের হর্তুকি বাগানে যাত্রা, মনোরঞ্জনের সেই মোটরে। পরপর 4-5 দিন মনোরঞ্জনের আদর আপ্যায়নের ঘটায় রজনীনাথ যেন জর্জরিত হয়ে পড়লেন। রোজ বেড়ানো, থিয়েটার, বায়োস্কোপ, সমারোহের অন্ত নেই। সেদিন বায়োস্কোপ থেকে রজনীনাথকে নিয়ে মনোরঞ্জন বালিগঞ্জের গৃহে ফিরলেন। সামনে একজন সাহেবী পোশাক পরা ছোকরা। তাকে দেখে দাঁড়িয়ে অভিবাদন জানানো মাত্র মনোরঞ্জন বললেন, কি হলো? ছোকরা বাঙালি সাহেবটি বললে, ব্লক হেড সাহেব সমস্ত কাঠ ইজারা নিতে রাজি। আপনার ওই বন্ধকি খতে সে শর্ত আছে তো, যে ওই বিড়দি কাঠ ইজারা নিতে পারবেন? নিশ্চয়ই। মাসে সে 5,000 করে দিতে চায়। আর সেলামি? হ্যাঁ, ওইটাই কিছু কম করতে বলছে। বলছে 15,000 নিন। ভাড়ার জন্য সে ভালো জামিন দিতে রাজি। জামিন দেবে ওই আরমানি। তার মুখের কথা লুফে মনোরঞ্জন বললে, আরমানি মানে তো ওই আপকার? হ্যাঁ। ঘাড় নেড়ে মনোরঞ্জন বললেন, না, সেলামি কম করা যাবে না। করিমগঞ্জের নবাব সাহেব নিজে আজ সকালে এসেছিলেন। তিনি বলে গেছেন সেলামি তিনি দেবেন 25,000, আর ইজারার ভাড়া মাসে 7,000। ও গাছ তার দেখা আছে। তিনি বলে গেছেন ও গাছের কম না হোক প্রত্যেকটার দাম 900 করে। আর কাঠ আনতে কোনো হাঙ্গামা নেই। জঙ্গলের নিচেই খরস্রোত নদী, সেই নদীতে কাঠ ভাসিয়ে দাও। সেই নদী এসে ফরাক্কাবাদের কাছে গঙ্গার বুকে, ব্যাস
সেখানে ডিপো খুলে বসো আর বসে কাঠ তুলে নাও। ছোকরা প্রশ্ন করলে, হ্যাঁ তাহলে? না না না, 25,000 সেলামি দিচ্ছে বলে তাতেই রাজি হচ্ছি না। এখন বয়স হয়ে পড়ছে হে, বাচ্চা বাচ্চাগুলোর কথাও তো ভাবতে হবে। সেলামি আমার 50,000ই চাই। তবে হ্যাঁ, একসঙ্গে দিতে না পারো লেখাপড়ার সময় 20,000 দাও, তারপর 4 মাসে বাকি 30,000, ভাড়া ওই 10,000। এ শর্ত ছাড়া বিলি করব না। নিজেই নয় লোক রেখে গাছ কাটিয়ে কাঠ আনাবো হে। এই আমার এক বন্ধু বসে আছেন আমবালায়, কাঠের মস্ত কারবার। ওর ওখানে সেই কাঠ পাঠিয়ে দেবো, উনি বেচে আমায় দাম দেবেন। কথাটা বলে তিনি রজনীনাথের দিকে ফিরে বললেন, আসুন রজনীবাবু। সেই ড্রয়িং রুম। রজনীনাথ বললেন, আচ্ছা ওটা কি বন্ধক হয়ে গেছে, ওই বিড়দি কাঠের জঙ্গল? নিশ্চয়ই, ও কি আর ফেলে রাখতে আছে? আমি সেদিন ওই ডক্টর ফ্যাক্সিমিলির সঙ্গে দেখা করে খোঁজ নিয়েছি। তিনি ওই এস্টেটে প্রায় 7 বছর ছিলেন, রয়্যাল সার্জন। তিনি বললেন ও ফরেস্টের দাম 20 কোটি টাকা মনোরঞ্জনবাবু। বলেন কি? হ্যাঁ তাই, লোক আসছে কম। মহারাজ ফসকরাঙা, হুসেনাবাদের ওই নবাব, তোগড়ার রাজা, তাছাড়া একটা বার্মিজ কোম্পানি অবধি ওই ফরেস্ট ইজারা নেবার জন্য ব্যাকুল। আর বেশি কথা কি, ইন্ডিয়া গভর্নমেন্ট অবধি দর দিচ্ছে। রজনীনাথ বিস্ময় মূর্ছিত প্রায়। তাঁর চোখের সামনে যেন নেপালের পার্বত্য ভূমির নিচে কুবেরের ভাণ্ডার মুক্ত সৌন্দর্যে ফুটে উঠল। রাশি রাশি রত্ন, কি তার ঔজ্জ্বল্য! ওহ! রাত্রে ফেরবার সময় রজনীনাথ বললেন, এই আপনি 50,000 সেলামি পেলে ওই জঙ্গল ইজারা দেন, আর 10,000 টাকা ভাড়া? হ্যাঁ তো দি। রোজ এই লোকের পর লোক আসা আর পারাও যায় না। আমার শিগগির সেই ডেরা গাজীখায় ফিরতে হবে, টেলিগ্রাম এসেছে 2খানা। টাকার কাজ নয়, বেগার, তবু একটা জাতীয় ব্যাপার কি না? একদিকে ব্রিটিশ রাজ, অপরদিকে আফগান। তাদের এত বড় কাজে সামান্য একজন বাঙালির নামটা যদি থাকে, হয়তো এ পথে একদিন বাঙালির উন্নতিও ঘটতে পারে। শুধু সেই জন্যেই একটু স্বার্থহানি করেও যদি জাতের জন্য নিজের বুঝলেন না? রজনীনাথ বললেন, আমায় দেবেন ও জঙ্গল, তবে জামিন। মনোরঞ্জন তার হাত ধরে বললেন, ছি ছি ছি, বন্ধুত্বের মধ্যে আবার জামিন কি? আপনার কথাই সব। সেলামিও নয় পরেই দিতেন, কিন্তু আমায় চলে যেতে হচ্ছে কি না, এক মামাতো ভাইয়ের কন্যা দেয়। আমায় ধরেছে, তার 25,000 টাকা দরকার। সাহায্য যাক, পর তো নয়, একটা ইজ্জতওয়ালা ঘরে বড় পাচ্ছে, তবে কামড় তাদের বেজায়। তা হোক, মেয়েটা যদি সুখে থাকে, তাই সব চুকিয়ে যেতে চাই। ওই আমবলায় ফিরে একবার নয় বেড়াতে চলুন না, ডেরা গাজীখায়। আমি আছি, কোনো কষ্ট হবে না। কখনো গেছেন ওদিকে? না। যাবেন যাবেন, পাহাড়ের কি দৃশ্যই দেখবেন। আহা, কালিদাস কি অমনি অমনি অত বড় কবি হয়েছেন? ওই পাহাড় দেখে মুগ্ধ হয়েই না রঘুবংশ, কুমার সম্ভব লিখে গেছেন। না হলে এখানে এইসব ঘেঁটু বন দেখা কবি, তাদের দৌড় আর কত দূর হবে বলুন? আবার অবান্তর কথায় সময়ের অপব্যয়। রজনীনাথ বললেন, বেশ, পাকা কথা রইল তাহলে। সেলামি আমি দেব কালই, চেক নয় নগদ। আপাতত 20,000 আমার সঙ্গেই আছে। পৈতৃক বাড়ি একখানা আছে এই শাহানগরে, সেটা ভেঙে পড়ে গেছে। তার ঘরদোর তোলা, মেরামতি প্রভৃতির ব্যবস্থা করে যাব ভেবেছিলুম। তা এটা তো আর ছাড়া উচিত নয়। কখনোই নয়, এমন লাভ, বিশেষ আপনার যখন এই কাঠের ব্যবসায়ী আছে। ট্রেনে আপনার সঙ্গে ভারী শুভক্ষণে দেখা হয়েছিল। ট্রেনে তো কত যাতায়াত করছি, কিন্তু এমন বিধাতার অভিপ্রেত। দেখুন ভবিতব্য, আমার দ্বারা যদি সামান্য উপকারও আপনার হয়, তাহলে আমি নিজেকে খুব কৃতার্থ মনে করব। কদিনেরই বা জীবন, এর মধ্যে যদি পরস্পরের কেউ কারো সাহায্য করতে পারি, এতটুকু কারো উপকারেও লাগি, তাহলেই তো জীবনের সার্থকতা। আর না হলে খাওয়া দাওয়া সে তো পশুতেও করছে। কাল রাত্রে আমি টাকা নিয়ে আসব। বেশ, আমার অ্যাটর্নিকে থাকতে বলবো, তারপর পরশু রেজিস্ট্রি। আমিও তাহলে তার 2 দিন পরেই, মানে এই হপ্তাতেই বেরিয়ে পড়তে পারবো। পরের দিন রাত 8টা।
টাকা নিয়ে মনোরঞ্জনের মোটরেই রজনীনাথের প্রবেশ। মোটর মনোরঞ্জনই পাঠিয়েছিল। অনর্থক বন্ধুর ট্যাক্সি ভাড়াটা কেন গচ্ছা যায়? মনোরঞ্জন বললেন, আসুন বন্ধু, অ্যাটর্নিও হাজির। সাহেবী পোশাক পরা এক ভদ্রলোক বললেন, ইনি? হ্যাঁ। অ্যাটর্নি বললেন, এই দলিলখানা পড়ুন। রজনীনাথ দলিল পড়তে লাগলেন। বাঁধা গত, বেশ পরিষ্কার প্রাঞ্জল ভাষা, চৌহদ্দি দেওয়া, গাছের সংখ্যা অবধি পাকাপোক্ত দলিল। হঠাৎ একটা হুড়মুড় শব্দ। চমকে রজনীনাথ চেয়ে দেখেন চকিতে একরাশ কনস্টেবল, সার্জেন্ট, ইন্সপেক্টর একেবারে ঘরের মধ্যে। ব্যাপার কি? মনোরঞ্জন নিঃশব্দে সরে পড়ছিলেন। সার্জেন্ট লাফিয়ে এসে তাকে পাকড়ে গর্জে উঠল, ও ইউ রোগ! রজনীনাথ অবাক। অ্যাটর্নি গ্রেপ্তার হলেন। তারপর ভীষণ একটা সংগ্রাম। পাশাপাশি ঘরগুলো থেকে লালগোপাল, পল্টু প্রভৃতি সহচরবৃন্দ, মোগলসরাইয়ের পল সাহেব, বাবুসেরাইয়ের মন্ত্রী, সেই ছোকরা সাহেব, দেশি দালাল, মায় সেই লখনৌয়ের ওস্তাদজি অবধি। তার মাথায় সেই টুপি নেই, সে ফতুয়া চাপকান প্রভৃতিও অন্তর্হিত। মূর্তি সেই, গায়ে ছেঁড়া একটা গেঞ্জি মাত্র, ম্যালেরিয়া জীর্ণ গুলিখোর বাঙালির মূর্তি। তা হোক, চিনতে বাধে না। সাজানোর অপূর্ব কেরামতি, বাহ! ব্যাপারও জানা গেল, এরা মস্ত জুয়ারি, বেশ ভারী দল, নানা ফন্দিতে বহু লোককে ঠকিয়ে বেড়াচ্ছে। কর্মক্ষেত্র শুধু ক্ষুদ্র কলকাতা বা বাংলাদেশটুকুতেই নয়, বিস্তীর্ণ ভারতভূমি এদের লীলাক্ষেত্র। কেউ রাজা সাজেন, কেউ মন্ত্রী, লাখ 2 লাখ ছাড়া কারো মুখে কথাই নেই। ব্যবসা, বন্ধকি কারবার এমনি। সদ্য দিল্লিতে গাঁজাবাদের নবাবী তখ্ত বন্ধক দিয়ে এক লালচাঁদ ভাটিয়ার 35,000 ঘাল করে এসেছেন। তারই গ্রেপ্তারি ওয়ারেন্ট। বহু সন্ধানে এই আস্তানায় দলটিকে পাওয়া গেছে। রজনীনাথ বললেন, হ্যাঁ হ্যাঁ, বলেন কি? আমিও যে 20,000 দিতে এসেছিলুম, এই ড্রাফট দলিল। ইন্সপেক্টর বললেন, আপনাকে কি বলে লোভ দেখিয়েছিল? হ্যাঁ, আমায় এরা মুখে কিছু বলেননি, তবে ওদের ওই বড় বড় কথাবার্তা শুনে আমি লোভাতুর হয়ে ওই বিড়দি কাঠের জঙ্গল জমা নিচ্ছিলুম। ওই বাবুসেরাইয়ের মন্ত্রী মহারাজ। ইন্সপেক্টর বললেন, আরে ওই তো ওদের টোপ, ওরা ওই বড় বড় কথার টোপেই শিকার গাঁথে। তাহলে আপনার নালিশ? রজনীনাথ বললেন, হ্যাঁ, আমায় মাফ করুন, আমি আম্বালায় থাকি, ট্রেনে আলাপ। সাক্ষী দিতে হলে বহুদিন এখানে থেকে যেতে হবে, তাতে ক্ষতি হবে। টাকা এখনো ছাড়িনি, আমার কাছেই আছে। ভাগ্যে আপনারা এসে পড়লেন, আর 10 মিনিট দেরি হলেই গেছিলাম। ইন্সপেক্টর বললেন, টোপ গিলছিলেন? ওহ, খুব রক্ষা পেয়েছেন, একেই বলে ভগবানের লীলা। রজনীনাথ শিউরে উঠলেন। এ কথা আর একবার তাঁর মনে উদয় হয়েছিল কাল ঠিক এমনি সময়, টাকা দেবার জন্য যখন তিনি উদ্গ্রীব হয়ে ওঠেন। তাঁর শরীর রোমাঞ্চিত হল। ভগবানের লীলাই বটে। ভগবান তাহলে মাথার উপর একজন আছেন, সত্যি।